আজকের আমরা সংবহন অর্থাৎ সার্কুলেশন অধ্যায়টা আলোচনা করব। প্রকৃতপক্ষে প্রাণী সংবহন এখানে আলোচনা করা হয়। প্রাণী সংবহনের আজকে আলোচনার মধ্যে থাকবে মুক্ত সংবহন, বদ্ধ সংবহন এবং রক্ত ও রক্তের বিভিন্ন অংশ। এখন সংবহন কাকে বলবো? না, সংবহন বলতে আমরা কি বুঝব? যে পদ্ধতিতে জীবদের সর্বত্র সরল খাদ্য উপাদান সমূহ, হরমোন, ভিটামিন, উৎসেচক, অক্সিজেন ইত্যাদি পদার্থ সমূহ পরিবাহিত হয় এবং কোষে বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন রেচন পদার্থ, যে পদ্ধতিতে রেচন অঙ্গসমূহে তরল মাধ্যমে পরিবাহিত হয় এবং নির্দিষ্ট তরল মাধ্যমে পরিবাহিত হয় তাকে বলা হয় সংবহন। সংবহনের প্রয়োজনীয়তা কি? প্রথমে পুষ্টি। পুষ্টির প্রয়োজনে শোষিত ও সংগৃহীত খাদ্যরস ও অন্যান্য প্রয়োজনীয় অংশসমূহ জীবদেহের বিভিন্ন কোষে পৌঁছায়। শ্বসন। শ্বসন অঙ্গ থেকে গৃহীত অক্সিজেন প্রতিটি কোষে পৌঁছায়, আবার প্রতিটি কোষে বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড সংবহনের মাধ্যমে নির্দিষ্ট অঙ্গের মধ্য দিয়ে পরিবেশে মুক্ত হয়। রেচন। বিপাকীয় কার্যের ফলে উৎপন্ন বর্জ্য পদার্থ দেহের রেচন অঙ্গে নীত হয়, সেখান থেকে দেহের বাইরে অপসারিত হয়ে থাকে। নেক্সট, রোগ প্রতিরোধ। রোগ জীবাণুর প্রতিরোধের জন্য প্রয়োজনীয় বস্তুসমূহ সংবহনের মাধ্যমে যথাস্থানে পৌঁছায়। নেক্সট, তাপমাত্রা নিয়ন্ত্রণ। শ্বসনে উৎপন্ন তাপমাত্রাকে সমানভাবে পরিবহন করে জীবদের সকল স্থানে তাপমাত্রার সমতা বজায় রাখতে সক্ষম হয়ে থাকে। এখন মানুষের সংবহনতন্ত্র আলোচনার পূর্বে সংবহনকে দুটো ভাগে ভাগ করা, একটা মুক্ত সংবহন, একটা বদ্ধ সংবহন। মুক্ত সংবহন কাকে বলবো? যে সংবহনে রক্ত সর্বদাই রক্তবাহের মধ্য দিয়ে আবদ্ধভাবে সংবাহিত না হয়ে ল্যাকুনা বা সাইনাস বা হিমোসিল নামক দেহগহ্বরে মুক্ত হয় এবং কলাকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে এবং ওই অঞ্চল থেকে রক্ত আবার হৃৎপিণ্ডে ফিরে যায়, তাকে বলা হয় মুক্ত সংবহন তন্ত্র। আরশোলা, চিংড়ি প্রভৃতি প্রাণীদের এই মুক্ত সংবহন দেখতে পাওয়া গিয়ে থাকে। আরশোলার মুক্ত সংবহনের ক্ষেত্রে আমরা উপাদানগুলো কি পাব? না, দেহগহ্বর, হৃৎপিণ্ড, মহাধমনী বর্তমান থাকে। আরশোলার তিনটি দেহগহ্বর, উপর থেকে নিচে যথাক্রমে পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস। পৃষ্ঠীয় মধ্যচ্ছদা এবং অঙ্কীয় মধ্যচ্ছদা আরশোলার দেহকে তিনটি প্রকোষ্ঠে ভাগ করেছে। পৃষ্ঠীয় মধ্যচ্ছদার ওপরের প্রকোষ্ঠকে বলা হয়
অগ্রপ্রকোষ্ঠ, পেরিকার্ডিয়াল সাইনাস বর্তমান, পৃষ্ঠীয় মধ্যচ্ছদা, অঙ্কীয় মধ্যচ্ছদার মাঝখানের প্রকোষ্ঠকে বলা হয় মধ্যপ্রকোষ্ঠ, পেরিভিসেরাল সাইনাস বর্তমান, অঙ্কীয় মধ্যচ্ছদার নিচের প্রকোষ্ঠকে বলা হয় পশ্চাৎ প্রকোষ্ঠ, পেরিনিউরাল সাইনাস বর্তমান থাকে। এখন আরশোলার হৃৎপিণ্ড পৃষ্ঠ মধ্যরেখা বরাবর ফানেল আকৃতির 13টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত হয়। পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর ফানেল আকৃতির 13টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত হয়ে থাকে। এদের মধ্যে 3টি প্রকোষ্ঠ বক্ষদেশে, বাকি 10টি প্রকোষ্ঠ উদরদেশে অবস্থিত। প্রতিটি প্রকোষ্ঠের দুপাশে একটি করে মোট 2টি কপাটিকাযুক্ত ছিদ্র বর্তমান, যাকে বলা হয় অস্টিয়া। এবং হৃৎপিণ্ডের অগ্রভাগে ডর্সাল আওর্টা মহাধমনী বর্তমান থাকে। এবং আমরা দেখি যে হৃৎপিণ্ডটা পেরিকার্ডিয়াল সাইনাস নামক গহ্বর দ্বারা আবৃত থাকে। এবং এই পেরিকার্ডিয়াল সাইনাসের প্রাচীরে অ্যালারি পেশি বর্তমান থাকে। পেরিকার্ডিয়াল সাইনাসের প্রাচীরে অ্যালারি পেশি যুক্ত থাকে। এগুলো হচ্ছে অ্যালারি পেশি যুক্ত থাকে। এখন কিভাবে সংবহন ঘটে? বর্ণহীন রক্ত অ্যালারি পেশি সংকোচনের মাধ্যমে, বর্ণহীন রক্ত অ্যালারি পেশি সংকুচিত হলে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে এবং অস্টিয়ার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে। ওখান থেকে রক্ত পৃষ্ঠীয় মহাধমনী বা ডর্সাল আওর্টার মাধ্যমে মস্তিষ্ক গহ্বরে পৌঁছায়। সেখান থেকে রক্ত পেরিনিউরাল সাইনাসে প্রবেশ করে। পেরিনিউরাল সাইনাস থেকে পেরিভিসেরাল সাইনাসে প্রবেশ করে এবং পেরিভিসেরাল সাইনাস থেকে সেটি পুনরায় আমরা দেখি হৃৎপিণ্ডে ফিরে আসতে সক্ষম হয়। এখন আরশোলার এই মুক্ত সংবহনের ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে পৃষ্ঠীয় মহাধমনী, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস এর মাধ্যমে রক্ত পরিবাহিত হবার ক্ষমতা রাখে। বদ্ধ সংবহন কাকে বলবো? যে সংবহনতন্ত্রে রক্ত সর্বদাই রক্তবাহ অর্থাৎ ধমনী, শিরা, রক্তজালক ও হৃৎপিণ্ডের মধ্য দিয়ে আবদ্ধভাবে সংবাহিত হয়, কখনো কলাকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে না, তাকে আমরা বলতে পারি বদ্ধ সংবহনতন্ত্র। বদ্ধ সংবহনতন্ত্রের উপাদান হৃৎপিণ্ড, ধমনী, শিরা আর রক্তজাল। বদ্ধ সংবহন পদ্ধতিটা কি? প্রথম পয়েন্টে বলতে হবে এইরূপ সংবহনে নিলয়ের সংকোচনের ফলে অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয় থেকে মহাধমনী, ধমনী ও রক্তজালকের মধ্য দিয়ে দেহের বিভিন্ন অংশে যায় এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে প্রবেশ করে পরিশোধনের জন্য। 2 নম্বর পয়েন্ট, ফুসফুসে
কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হয়ে ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে ফিরে আসে। একই সময় সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে ফিরে আসে। 3 নম্বর পয়েন্ট, এইভাবে রক্ত সংবহনের সময় সারা দেহের রক্ত 2 বার হৃৎপিণ্ডে প্রবেশ করে, তাই এই সংবহন পদ্ধতিকে দ্বিচক্রী সংবহন বা ডাবল সার্কিট সার্কুলেশন বলা হয়। নেক্সট, আমাদের এরপর আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমার রক্ত এবং রক্তের বিভিন্ন অংশ। মানুষের রক্ত আলোচনার ক্ষেত্রে রক্ত কাকে বলবো, রক্ত বলতে কি বুঝবো? যে তরল যোগ কলা যা অস্বচ্ছ, ক্ষারধর্মী, ঈষৎ লবণাক্ত, বিশেষ গন্ধযুক্ত, রক্তরস ও রক্তকণিকা দ্বারা গঠিত হয় এবং রক্তবাহের মাধ্যমে সংবাহিত হয়ে থাকে, তাকে বলা হয় রক্ত। এখন মানবদেহের রক্তকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা রক্তরস, একটা রক্তকণিকা। রক্তরস এর পার্সেন্টেজ 55, রক্তকণিকা 45। রক্তরস কাকে বলবো? রক্তের তরল ধাতু যার মধ্যে রক্তের সাকার উপাদানগুলি ভাসমান অবস্থায় থাকে, তাকে বলা হয় রক্তরস। এখন রক্তরসের মধ্যে থাকে তোমার 92% জল, কঠিন বস্তু 8%। এই 8% কঠিন বস্তুর মধ্যে 3টে ভাগ। জৈব বস্তু, জৈব বস্তু হচ্ছে তোমার 7%, জৈব বস্তু হচ্ছে তোমার 6%, গ্যাসীয় বস্তু 1%, অজৈব বস্তু 1%। এখন অজৈব বস্তুকে 2 ভাগে ভাগ করেছে, অ্যানায়ন ও ক্যাটায়ন। অ্যানায়নের মধ্যে থাকে ক্লোরাইড আয়ন, বাইকার্বনেট আয়ন, ফসফেট আয়ন, সালফেট আয়ন ইত্যাদি। অ্যানায়ন আর এটা অ্যানায়ন। ক্যাটায়নের মধ্যে থাকে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ফসফরাস আয়ন ইত্যাদি। গ্যাসীয় বস্তুর মধ্যে থাকে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। জৈব বস্তুকে আধুনিকভাবে 2 ভাগে ভাগ করে, কোলয়েড ও ক্রিস্টালয়েড। কোলয়েডের মধ্যে পড়ছেন প্লাজমা প্রোটিন, প্লাজমা লিপিড, বাদবাকি ক্রিস্টালয়েডের মধ্যে পড়ে। প্লাজমা প্রোটিনের মধ্যে কি কি পাবো? সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, এগুলি বর্তমান থাকে। এখন স্নেহবস্তু রূপে থাকে তোমার, স্নেহবস্তুর মধ্যে থাকে ফসফোলিপিড, কোলেস্টেরল, লেসিথিন। শর্করায় থাকে গ্লুকোজ, পেন্টোজ, গ্লুকোসামাইন। প্রোটিনবিহীন নাইট্রোজেনে থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। এছাড়া থাকে রঙ্গক, বিলিরুবিন, বিলিভার্ডিন,
হরমোন ও উৎসেচক সমূহের মধ্যে অ্যামাইলেজ, লাইপেজ, প্রোটিয়েজ ইত্যাদি বর্তমান থাকে। এখন দেখা যাচ্ছে তোমার এই রক্তরসের প্রধানত কাজ কি? এই রক্তরসের প্রধানত কাজ কি? রক্তরস গ্লুকোজ, অ্যামিনো অম্ল, স্নেহবস্তু পরিবাহিত করে। রক্তরস কোষ থেকে রেচন অঙ্গে রেচন বস্তু নিয়ে যায়। গ্যাসীয় পরিবহন এর ক্ষেত্রে দেখা যায় রক্তরস অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবহন করে এবং আধুনিক বিজ্ঞানসম্মতভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কম পরিমাণে বহন করতে সক্ষম হয়। জলের ভারসাম্য নিয়ন্ত্রণ। রক্তরস দেহের বিভিন্ন অংশে জল সরবরাহ করে, বিভিন্ন অংশ থেকে জল নিয়ে আসে, এইভাবেই দেহের জলসাম্য বজায় রাখে। অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ। রক্তরস রক্তের অ্যালবুমিন প্রোটিন প্রায় 20 গুণ জল ধারণ করতে পারে এবং অ্যালবুমিন প্রোটিনের সাহায্যেই রক্তরস রক্তের অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ করে। অম্লক্ষারের ভারসাম্য রক্ষা। প্লাজমা প্রোটিন ও অজৈব লবণ, এই প্লাজমা প্রোটিন ও অজৈব লবণ, অজৈব লবণের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট ইত্যাদি কি করে? রক্তের অম্লক্ষারের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নেক্সট, তাপমাত্রা নিয়ন্ত্রণ। পেশি থেকে উত্তাপ দেহের বিভিন্ন অংশে পরিবাহিত করে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। অনাক্রম্যতা। গামা গ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন দেহের অনাক্রম্যতা রক্ষা করে। রক্তের ঘনমান নিয়ন্ত্রণ। রক্তরস রক্ততঞ্চনের সাহায্যে রক্তের ঘনমান নিয়ন্ত্রণ করে। আর রক্তরস কলারস ও লসিকা সৃষ্টিতে সাহায্য করতে সক্ষম হয়। নেক্সট আমরা আসব যেটা হচ্ছে রক্তকণিকা কাকে বলবো না, রক্তকণিকা বলতে কি বুঝবো? দেখো, রক্তকণিকা মানে বোঝানো হয় যে রক্তের তরল ধাত্রে যে সাকার উপাদানগুলি বর্তমান থাকে তাকে আমরা বলতে পারি রক্তকণিকা। এখন রক্তকণিকাকে 3 ভাগে ভাগ করা যায়। লোহিত রক্তকণিকা বা আরবিসি বা রেড ব্লাড কর্পাসল, শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসলস, প্লেটলেট বা অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা কাকে বলতে পারি? লোহিত রক্তকণিকা বলতে আমরা কি বুঝব? হিমোগ্লোবিন যুক্ত লাল বর্ণের রক্তরঙ্গককে লোহিত রক্তকণিকা বলা হয়। এই লোহিত রক্তকণিকার কোথায় সৃষ্টি হয়? পরিণত ব্যক্তির লোহিত রক্তকণিকা লোহিত অস্থিমজ্জাস্থিত হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে উৎপত্তি লাভ করে। ভ্রূণ অবস্থায় প্রথম ও দ্বিতীয় মাসে ডিম্বাণুর কুসুমতলির মেসোডার্ম স্তর থেকে লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়। ভ্রূণের তৃতীয় চতুর্থ মাসে যকৃৎ, প্লীহা ও থাইমাস গ্রন্থির রক্তবাহের অন্তরাবরণীর মেসেনকাইম কোষ থেকে সৃষ্ট হয়। এখন লোহিত রক্তকণিকার পরিণতিটা আমরা একটু আলোচনা করব। কীরকম? লোহিত রক্তকণিকা সৃষ্টির পদ্ধতিকে কতগুলি ভাগে ভাগ করা যায়। হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হয় প্রো এরিথ্রোব্লাস্ট, সেখান থেকে আর্লি এরিথ্রোব্লাস্ট, সেখান থেকে ইন্টারমিডিয়েট এরিথ্রোব্লাস্ট, সেখান থেকে লেট এরিথ্রোব্লাস্ট, সেখান থেকে রেটিকুলোসাইট, তারপর এরিথ্রোসাইট। লোহিত রক্তকণিকা সৃষ্টির পদ্ধতিকে বলা এরিথ্রোপোয়েসিস। বৃক্ক থেকে উৎপন্ন এরিথ্রোপোয়েটিন হরমোন লোহিত রক্তকণিকা সৃষ্টিতে সাহায্য করে। আসল ব্যাপারটা কি? বৃক্ক থেকে উৎপন্ন এরিথ্রোজেনিন হরমোন, যা এরিথ্রোপোয়েটিনোজেন প্রোটিনকে এরিথ্রোপোয়েটিনে রূপান্তরিত করে, যা এরিথ্রোপোয়েসিস পদ্ধতির মাধ্যমে
লোহিত রক্তকণিকা সৃষ্টিতে সহায়তা করে থাকে। লোহিত রক্তকণিকার সংখ্যা কত? পুরুষদের ক্ষেত্রে প্রতি ঘন মিলিমিটার রক্তে 55 লক্ষ, স্ত্রীদের ক্ষেত্রে প্রতি ঘন মিলিমিটার রক্তে 45 লক্ষ। এর আয়তন কত? 7.5 মাইক্রোমিটার থেকে 7.7 মাইক্রোমিটার। এদের গঠন কিরকম? মেরুদণ্ডী প্রাণীর লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত, দ্বিউত্তল, ডিম্বাকার চাকতির মতো। স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা দ্বি অবতল, নিউক্লিয়াসবিহীন ও গোলাকার চাকতির মতো হয়ে থাকে। লোহিত রক্তকণিকার আকৃতি দ্বি অবতল রাখার জন্য দায়ী দুটো প্রোটিন কি কি? একটা স্পেকট্রিন, একটা অ্যাঙ্কাইরিন। এই স্পেকট্রিন ও অ্যাঙ্কাইরিন লোহিত রক্তকণিকার আকৃতি দ্বি অবতল রাখতে সহায়তা করে। লোহিত রক্তকণিকার প্রকারভেদ আছে। পরিণত তরুণ লোহিত রক্তকণিকা দ্বি অবতল হয়, একে বলা ডিস্কোসাইট। স্বাভাবিক আকৃতির ব্যতিক্রম ঘটলে লোহিত রক্তকণিকাকে বলা হয় পয়কিলোসাইট। আবার অনেক ক্ষেত্রে রোগাক্রান্ত ব্যক্তির লোহিত রক্তকণিকা স্ফীত হয়, তাকে বলা হয় স্ফেরোসাইট। নেক্সট আমরা কি দেখি? লোহিত রক্তকণিকার হ্রাস বা বৃদ্ধি ঘটে কীরকম? ব্যায়াম করলে এবং বাতাসে অক্সিজেন কম থাকলে লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ে। পাহাড়ে অক্সিজেনের আংশিক চাপ কম থাকায় লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ে, একে বলা হয় পলিসাইথেমিয়া। সংক্রমণজনিত কারণে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধিকে বলা হয় পলিসাইথেমিয়া ভেরা, বা একে বলা হয় এরিথ্রেমিয়া বলা হয়ে থাকে। লোহিত রক্তকণিকার সংখ্যা যে কোনো কারণে কমে গেলে তাকে বলা অলিগোসাইথেমিয়া। লোহিত রক্তকণিকার সংখ্যা নির্ণয় করা যায় যে যন্ত্রের সাহায্যে, তাকে বলা হয় হিমোসাইটোমিটার। এখন লোহিত রক্তকণিকার গড়ায়ু কত? 120 দিন। কোথায় ধ্বংসপ্রাপ্ত হয়? যকৃৎ ও প্লীহায়, রেকটিকিউলো এন্ডোথেলিয়াল কোষ দ্বারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধ্বংসপ্রাপ্ত হয়। লোহিত রক্তকণিকা ধ্বংস হলে এর হিমোগ্লোবিন অংশ বিলিরুবিন, বিলিভার্ডিন বা পিত্তরঙ্গকে, যাকে বলে বিলিয়ারি পিগমেন্ট, বিলিরুবিনে পরিণত হয়। লোহিত রক্তকণিকার কাজ কি? শ্বসনের জন্য অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। নেক্সট, হিমোগ্লোবিন পরিবহন করে। নেক্সট, রক্তের সান্দ্রতা নির্দিষ্ট রাখে। লোহিত রক্তকণিকা তার হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। লোহিত রক্তকণিকা রক্তরসের আয়নের ভারসাম্য বজায় রাখে। লোহিত রক্তকণিকা তার পৃষ্ঠীয় অ্যান্টিজেনের সাহায্যে রক্তের শ্রেণীবিভাগে সাহায্য করে আর পিত্তরঙ্গক সৃষ্টিতে সাহায্য। আমরা হিমোগ্লোবিনটা একটু আলোচনা করব। যে রক্তরঙ্গক লৌহযুক্ত হিমবর্গ এবং গ্লোবিন প্রোটিন দিয়ে তৈরি হয়, তাকে বলা হয় হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন 94% গ্লোবিন প্রোটিন ও 6% হিম রঙ্গক নিয়ে গঠিত হয়। গ্লোবিন এক ধরনের গ্লোবিউলিন প্রোটিন, যাতে 4টি পলিপেপটাইড থাকে। এদের মধ্যে 2টি আলফা পলিপেপটাইড ও 2টি বিটা পলিপেপটাইড। প্রতিটি আলফা পলিপেপটাইডের সঙ্গে যুক্ত থাকে 141টি অ্যামাইনো অ্যাসিড, আর প্রতিটি বিটা পলিপেপটাইডের সঙ্গে যুক্ত থাকে 146টি অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ গ্লোবিনে 574টি অ্যামিনো অম্ল থাকে। প্রতিটি পলিপেপটাইডের সঙ্গে একটি করে হিমবর্গ যুক্ত থাকে, অর্থাৎ একটা হিমোগ্লোবিনে 4টি হিমবর্গ বর্তমান। হিমটা কি? একটা লৌহযুক্ত প্রোটোপরফাইরিন, এক কথায় বলা হয় প্রোটোপরফাইরিন যৌগ।
4টি পাইরল বলয় মিথাইল বন্ধনীর সাহায্যে একটি প্রোটোপরফাইরিন গঠন করে। প্রোটোপরফাইরিনের কেন্দ্র বা সেন্টারে থাকে একটা লৌহ অণু এবং তার 6টি বন্ধনীর মধ্যে 4টি বন্ধন দিয়ে 4টি পাইরল বলয়ে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়, ফলে একটি হিমবর্গ গঠিত হয়। লৌহ অণুর 5ম বন্ধনীটি গ্লোবিন প্রোটিনের হিস্টিডিন অ্যামিনো অম্লের ইমিডাজল বর্গের সঙ্গে যুক্ত হয়ে থাকে। লৌহ অণুর 5ম বন্ধনীটি গ্লোবিন প্রোটিনের হিস্টিডিন অ্যামিনো অম্লের ইমিডাজল বর্গের সঙ্গে যুক্ত হয়। লৌহ অণুর 6ষ্ঠ বন্ধনীটি অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। সুতরাং প্রতিটি হিমবর্গের 1 অণু লৌহ 1 অণু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করতে সক্ষম হয়। এই অবস্থায় লৌহ বিজারিত থাকে, তাই অক্সিহিমোগ্লোবিন অক্সিডাইজড হিমোগ্লোবিন নয়। এখন হিমোগ্লোবিন এর কাজ কি? হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে এবং অক্সিজেন পরিবহন করতে সক্ষম হয়। এবং আমরা দেখি যে 1 অণু গ্লোবিনের 4টি লৌহ থাকে, এর 4টি অণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় এবং 1 গ্রাম হিমোগ্লোবিন 1.34 মিলিলিটার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বামিনোগ্লোবিন রূপে পরিবাহিত হয়। আবার কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বক্সিগ্লোবিন রূপে পরিবাহিত হয়ে থাকে। হিমোগ্লোবিন রক্তের অম্লক্ষারের ভারসাম্য বজায় রাখে, অর্থাৎ হিমোগ্লোবিন বাফার উপাদান রূপে কাজ করে। নেক্সট, বিনষ্ট রোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন থেকে বিলিরুবিন, বিলিভার্ডিন, স্টার্কোবিলিন, ইউরিনোবিলিন প্রভৃতি রঙ্গক উৎপন্ন হবার ক্ষমতা রাখে। এবার হচ্ছে আমাদের যেটাকে আমরা বলতে পারি শ্বেত রক্তকণিকা। যে সমস্ত রক্তকণিকা লোহিত রক্তকণিকার তুলনায় আকৃতিতে বড়, অনিয়তাকার, নিউক্লিয়াসযুক্ত, বর্ণহীন, তাকে বলা হয় শ্বেত রক্তকণিকা। এখন আমরা দেখি শ্বেত রক্তকণিকা অস্থিমজ্জা, প্লীহা, লসিকা গুটি থেকে উৎপন্ন হয়। প্রতি ঘন মিলিমিটার রক্তের সংখ্যা 5 থেকে 11,000। শ্বেত রক্তকণিকার সার্বিক সংখ্যা গণনাকে টোটাল কাউন্ট এবং আলাদাভাবে গণনাকে ডিফারেন্সিয়াল কাউন্ট বলা হয়ে থাকে। এখন শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত? 12 থেকে 13 দিন। শ্বেত রক্তকণিকার 2টো ভাগ, একটা হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা বা গ্রানুলোসাইট, দানাবিহীন শ্বেত রক্তকণিকা বা গ্রানুলোসাইট। যে সমস্ত শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজম দানাদার এবং অম্লীয় বা ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয় এবং নিউক্লিয়াস যুক্ত, তাকে বলা হয় দানাদার শ্বেত রক্তকণিকা। এর 3টে ভাগ, ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল। যে সমস্ত শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজম দানাবিহীন এবং নিউক্লিয়াস গোলাকার বা বৃক্কাকার, তাকে বলা দানাবিহীন শ্বেত রক্তকণিকা, যার 2টো ভাগ, লিম্ফোসাইট ও মনোসাইট। ইওসিনোফিল কাকে বলবো না? যে দানাযুক্ত শ্বেত রক্তকণিকা বা যে সমস্ত শ্বেত রক্তকণিকা দানাদার, যে সমস্ত শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজম দানাদার এবং নিউক্লিয়াস 2 থেকে 3টি খণ্ডে বিভক্ত এবং অম্লীয় রঞ্জকে রঞ্জিত হয়, তাকে বলা হয় ইওসিনোফিল। অম্লীয় রঞ্জক মানে ইওসিন বা কার্বলফক্সিন নামক রঞ্জক দ্বারা রঞ্জিত হয়ে থাকে। এই যে
ইওসিনোফিল, এই ইওসিনোফিলের কাজ কি? প্রথম কাজ, ইওসিনোফিল কোষ নিঃসৃত হিস্টামিন প্রোটিন পরজীবী কৃমির লার্ভা ধ্বংস করে। ইওসিনোফিল কোষ নিঃসৃত হিস্টামিনেজ উৎসেচক অ্যালার্জি উপসর্গ দূর করে। ইওসিনোফিল কোষ নিঃসৃত পেরক্সিডেজ উৎসেচক ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। নেক্সট, নিউট্রোফিল, যে সমস্ত শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজম দানাদার এবং প্রশম রঞ্জকে রঞ্জিত হয় এবং নিউক্লিয়াস 2 থেকে 7টি খণ্ডযুক্ত, তাকে বলা হয় নিউট্রোফিল। এই নিউট্রোফিল তোমার প্রশম রঞ্জক মানে এটা লিসম্যান স্টেইন বা লিসম্যান রঞ্জক দ্বারা রঞ্জিত হয়ে থাকে। নেক্সট, ইওসিনোফিলের নিউট্রোফিলের কাজ কি? 1 নম্বর পয়েন্ট, নিউট্রোফিল কোষ আন্তঃভক্ষণ বা এন্ডোসাইটোসিস পদ্ধতিতে বহিরাগত জীবাণুগুলিকে গ্রাস করে সংক্রমণ প্রতিরোধ করে। 2 নম্বর, নিউট্রোফিল কোষ নিঃসৃত ল্যাক্টোফেরিন প্রোটিন ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। 3 নম্বর পয়েন্ট, দেহের কোনো অংশে জীবাণু প্রবেশ করলে জীবাণু নিঃসৃত রাসায়নিক পদার্থের উদ্দীপনায় নিউট্রোফিল কেমোট্যাকটিক চলনের মাধ্যমে কৈশ জালিকা প্রাচীর ভেদ করে সংক্রমিত স্থানে গিয়ে পৌঁছায়, সংক্রমণ রোধ করে। একে বলা হয় ডায়াপেডেসিস। বেসোফিল কাকে বলবো? যে শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজম দানাদার, নিউক্লিয়াস এস বা বৃক্কাকৃতি এবং ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয়, তাকে বলা হয় বেসোফিল। ক্ষারীয় রঞ্জক মানে জেনসিয়ান ভায়োলেট এবং হিমাটক্সিলিন রঞ্জক দ্বারা রঞ্জিত হয়ে থাকে। কাজ কি? বেসোফিল কোষ নিঃসৃত হিস্টামিন প্রোটিন রোগ প্রতিরোধ করে। বেসোফিল কোষ নিঃসৃত হেপারিন প্রোটিন রক্তবাহের মধ্যে রক্ত তঞ্চনে বাধা দান করে। নেক্সট, লিম্ফোসাইট, যে শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজম দানাবিহীন, নিউক্লিয়াস গোলাকার, সাইটোপ্লাজম জুড়ে বর্তমান, তাকে বলে লিম্ফোসাইট। কোথায় তৈরি হয়? লোহিত অস্থিমজ্জা, লোহিত কলাতে, লসিকা কলাতে, লোহিত অস্থিমজ্জা লসিকা কলাতে তৈরি হয়। এখন আমরা দেখি এই যে